সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? গতদিন আমরা মনোবিজ্ঞানের প্রথম ক্লাস নিয়েছিলাম। সেখানে আমরা মনোবিজ্ঞান সম্পর্কে তোমাদের বেশ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। যেহেতু মনোবিজ্ঞান বিষয়টা এসএসসি পর্যন্ত তোমাদের নাই, সেজন্য তোমাদের এই বিষয়টা সম্পর্কে ধারণা কম থাকার কারণে আমরা প্রথম ক্লাসে এই বিষয়টা সম্পর্কে বেশ কিছু ধারণা তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম। সেখানে আমরা মনোবিজ্ঞানের পরিচিতি নিয়ে আলোচনা করেছিলাম, মনোবিজ্ঞানের সংজ্ঞা আলোচনা করেছিলাম। মনোবিজ্ঞানের সংজ্ঞা আলোচনান্তে আমরা যে সংজ্ঞার সর্বশেষ যে সংজ্ঞাটা পেয়েছিলাম, সে সংজ্ঞাটা হলো মনোবিজ্ঞান হলো মানুষ ও প্রাণীর আচরণ সম্পর্কিত বিজ্ঞানসম্মত অনুধান। মনোবিজ্ঞান হচ্ছে মানুষ ও প্রাণীর আচরণ সম্পর্কিত বিজ্ঞানসম্মত অনুধান। এটা নিয়ে আমরা আলোচনা করে মনোবিজ্ঞানের যে সংজ্ঞাটা পেয়েছিলাম, সেই সংজ্ঞাটা বিশ্লেষণ করে আমরা যে বিষয়গুলো পেয়েছিলাম তার উপর আলোচনা আনতে গত দিনের আমাদের ক্লাস সমাপ্ত করেছিলাম। আজকে আমরা সেখান থেকে পরবর্তী আলোচনা শুরু করব। আমাদের আজকের পাঠের শিরোনাম হচ্ছে মনোবিজ্ঞানের বিষয়বস্তু। আমাদের আজকের পাঠের শিরোনাম মনোবিজ্ঞানের বিষয়বস্তু। তা মনোবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা করতে গেলেই সংজ্ঞাটার কথা মনে পড়ে যায়। মনোবিজ্ঞান হলো মানুষ ও প্রাণীর আচরণ সম্পর্কিত বিজ্ঞানসম্মত অনুধান। তাহলে এখানে বিষয়বস্তু মনোবিজ্ঞানের এই সংজ্ঞা থেকে আমরা যে বিষয়বস্তু পেলাম সেটা হচ্ছে আচরণ এবং মানসিক প্রক্রিয়া। মনোবিজ্ঞানের বিষয়বস্তুর ভিতরে আমরা আচরণ এবং মানসিক প্রক্রিয়া আমরা পেলাম। এখন এখানে আমাদের প্রথম কথা হলো, তাহলে আচরণটা কি? আচরণটা নিয়ে আমরা যদি আলোচনা করি তাহলে আমরা আচরণটা কি এটা আমরা জানার চেষ্টা করি। বাহ্যিক কোনো বস্তু বা উদ্দীপক যখন ইন্দ্রিয়ের সংস্পর্শে আসে তখন প্রাণী তার প্রতি একটা প্রতিক্রিয়াস্বরূপ সাড়া দিয়ে থাকে। বাহ্যিক উদ্দীপক প্রাণীর ইন্দ্রিয়ের সংস্পর্শে আইলে প্রাণী তার প্রতি প্রতিক্রিয়াস্বরূপ একটি সাড়া দিয়ে থাকে। এই সাড়াকেই বলা হয়ে থাকে প্রতিক্রিয়া। সাড়াকেই বলা হয়ে থাকে প্রতিক্রিয়া, আর প্রতিক্রিয়াই হলো আচরণ। তাহলে আমরা যে কোনো উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়াস্বরূপ যে কাজগুলো করি সেটা সামগ্রিকভাবে আমরা আচরণ বলতে পারি। এখন এই আচরণ কেমন? আচরণ পর্যবেক্ষণযোগ্য বা আচরণকে পর্যবেক্ষণ করা যায়, আচরণকে লিপিবদ্ধ করা যায়, আচরণকে আবার পরিমাপ করা যায়। এখানে আচরণ বিভিন্ন প্রকার আচরণ আমরা করে থাকি। আচরণ নিয়ে আলোচনা করলে আমরা কিছু আচরণ সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। আমরা সামগ্রিক আচরণ এবং খণ্ডিত আচরণ এ ধরনের কিছু আচরণ আমরা করে থাকি বা বিভিন্ন প্রাণীরা করে থাকে। তা সামগ্রিক আচরণ কি ও খণ্ডিত আচরণ কি এ সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া উচিত। সামগ্রিক আচরণ হচ্ছে আমরা একটা কোনো উদ্দীপকের প্রতি সাড়া দিতে যে সামগ্রিকভাবে আমাদের যে বাহ্যিক বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় সেগুলো মিলিয়ে আমাদের একসঙ্গে যে আচরণটা সেটা হচ্ছে সামগ্রিক আচরণ। অর্থাৎ আমরা আরেকটু ভালো করে যদি বোঝানোর চেষ্টা করি যে কোনো অভিনেতা যখন মঞ্চে বক্তব্য রাখেন তখন বক্তব্যের ভিতরে অনেকগুলো আচরণ থাকে। যেমন সে হাত পা নাড়ে, তারপরে কথা বলে, তারপরে বিভিন্ন কায়দায় অঙ্গভঙ্গি করে। এই সবটা মিলে টোটালটা তার বক্তব্য, আর এই টোটাল বক্তব্যটাই হচ্ছে একটা সামগ্রিক আচরণ। একটা নেতা যে বক্তব্যটা রাখলো, ওই নেতার প্রথম থেকে শুরু করে যতগুলো কথাবার্তা আচরণ অঙ্গভঙ্গি বিভিন্ন তার এর মধ্যে দিয়ে ফুটে উঠেছে, এগুলো সামগ্রিকভাবে একসঙ্গে মিলে এটাকে বলা হচ্ছে একটা সামগ্রিক আচরণ। আর খণ্ডিত আচরণ কাকে বলবো? খণ্ডিত আচরণ হচ্ছে ওই আচরণের ভিতরে, সামগ্রিক আচরণের ভিতরে আমরা কিছু খণ্ড খণ্ড আচরণ আমাদের লক্ষ্য করা যায়। খণ্ড খণ্ড আচরণ বলতে কি বোঝাচ্ছে? যে একজন নেতা যখন বক্তব্য রাখছে তখন সেই নেতার বক্তব্যের ভিতরে সে কখনো হাত নাড়াচ্ছে, কখনো মুখ নাড়াচ্ছে,
কখনো তার চোখের ভঙ্গির পরিবর্তন দেখা যাচ্ছে, কখনো সে বিভিন্ন কায়দায় উচ্চস্বরে নিম্নস্বরে কথা বলছে, বিভিন্ন মুখভঙ্গির পরিবর্তনের মধ্যে দিয়ে সেটা প্রকাশ পাচ্ছে। সব কিছু মিলিয়ে আমরা যেগুলো দেখছি এগুলোই এক একটা অংশ অনুযায়ী এগুলোকে খণ্ডিত আচরণ বলা হয়ে থাকে। এই খণ্ডিত আচরণগুলো একসঙ্গে মিলেই তৈরি হয় সামগ্রিক আচরণ। তাহলে আমরা আচরণের প্রথমত আচরণের একটা ধারণা পেলাম যে আচরণকে আমরা সামগ্রিক এবং খণ্ডিত আকারে ভাগ করতে পারি। এরপরে আমরা আচরণকে অন্যভাবে আবার যদি দেখি তাহলে ঐচ্ছিক আচরণ এবং অনৈচ্ছিক আচরণ এই দুইভাবে ভাগ করতে পারি। ঐচ্ছিক আচরণ এবং অনৈচ্ছিক আচরণ। ঐচ্ছিক আচরণ কি? ঐচ্ছিকের সঙ্গে ইচ্ছা সংযুক্ত, অর্থাৎ ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত যে আচরণগুলো সেগুলো হচ্ছে ঐচ্ছিক আচরণ। আমার নিজের ইচ্ছাতেই যে আচরণগুলো আমি করি, যে আচরণগুলো আমার নিজের ইচ্ছা দ্বারাই নিয়ন্ত্রিত, সেই আচরণগুলোকে আমি ঐচ্ছিক আচরণ বলছি। এখন এই ঐচ্ছিক আচরণের ভিতরে কি? হাঁটা, চলা, কথা বলা, এগুলো হচ্ছে ঐচ্ছিক আচরণ। যেটা আমার নিজের ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত সেটাকে আমরা ঐচ্ছিক আচরণ বলছি। এরপরে আমরা অনৈচ্ছিক আচরণ আলোচনা করব। অনৈচ্ছিকটা হলো ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত নয়, আমার ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত নয়, অর্থাৎ আমি ইচ্ছা করলেই সেগুলোকে আমার দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবো না। তা অনৈচ্ছিক আচরণের ভিতরে আমরা যদি বলি যে হৃৎপিণ্ডের ক্রিয়া, তারপর হচ্ছে তোমার ভিতরের হৃৎপিণ্ডের ক্রিয়া, তারপর ভিতরে অন্যান্য যন্ত্রমণ্ডলীর যে কার্যক্রম আছে এগুলো আমাদের ইচ্ছা বাদেই নিজেই নিয়ন্ত্রণ হয়ে থাকে, এগুলো আমাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় না। এগুলোকে বলা হচ্ছে অনৈচ্ছিক আচরণ। তাহলে ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত আচরণকে বলা হচ্ছে ঐচ্ছিক আচরণ, আর ইচ্ছার বাইরে যেটা সেটাকে বলা হচ্ছে অনৈচ্ছিক আচরণ। এ বাদেও আচরণকে আরো অন্যভাবে ভাগ করা যেতে পারে। সেটা হলো কেমন? সেটা হলো আমরা এখানে লক্ষ্য করছি যে বাহ্যিক আচরণ এবং অভ্যন্তরীণ আচরণ, বাহ্যিক আচরণ এবং অভ্যন্তরীণ আচরণ। বাহ্যিক আচরণটা কি? বাহ্যিক আচরণ হলো বাইরে থেকে যে আচরণগুলো লক্ষ্য করা যায়। একটা প্রাণীর বাইরে থেকে যে আচরণগুলো তোমরা লক্ষ্য করতে পারবে সেই আচরণগুলোকে তোমরা বাহ্যিক আচরণ বলবে। এখন এখানে বাহ্যিক আচরণের ভিতরে কি? চলাফেরা, কথা বলা, হাসা, যা বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা বাহ্যিক আচরণ বলতে পারি। আর কিছু কিছু আচরণ আছে যা বাইরে থেকে মোটে লক্ষ্য করা যায় না বা দেখা যায় না, সেগুলোকে আমরা অভ্যন্তরীণ আচরণ বলছি। আমাদের প্রাণীর অভ্যন্তরে বা মানুষের অভ্যন্তরে, প্রাণীর অভ্যন্তরে এ ধরনের বেশ কিছু আচরণ রয়েছে। আমাদের মানুষের অভ্যন্তরে যে অভ্যন্তরীণ আচরণগুলো আছে সেগুলোকে আমরা আবেগ, প্রেষণা, প্রত্যক্ষণ, এরকম অনেকভাবে আমাদের ভিতরে অভ্যন্তরীণ আচরণ রয়ে গেছে। তাহলে আমরা বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে যে আচরণ এবং মানসিক প্রক্রিয়া পেলাম। আচরণ সংক্রান্ত আলোচনায় আমরা আচরণকে সামগ্রিক আচরণ এবং খণ্ডিত আচরণ, ঐচ্ছিক আচরণ এবং অনৈচ্ছিক আচরণ, বাহ্যিক আচরণ এবং অভ্যন্তরীণ আচরণ, এভাবে আমরা তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমরা যতগুলো আচরণ করি এই আচরণগুলো এই ধরনের যে কোনো একটা শ্রেণীর ভিতরে পড়বে। এখন আমাদের দ্বিতীয় আলোচনা হচ্ছে মানসিক প্রক্রিয়া। মানসিক প্রক্রিয়াটা হচ্ছে এমন একটা জিনিস, মানুষের দৈনন্দিন জীবনে মানসিক প্রক্রিয়ার কার্যকলাপের প্রভাব অপরিসীম। মানুষের দৈনন্দিন জীবনে মানসিক প্রক্রিয়ার কার্যকলাপের প্রভাব অপরিসীম। এই মানসিক প্রক্রিয়াগুলো কি? মানসিক প্রক্রিয়াগুলো হচ্ছে আবেগ, প্রেষণা, স্মৃতি, প্রত্যক্ষণ, আরো অসংখ্য মানসিক প্রক্রিয়া আমাদের ভিতরে আছে। এখন আমাদের মনের অভ্যন্তরে কিছু প্রক্রিয়া কাজ করে থাকে, যেগুলো হচ্ছে আমাদের মানসিক প্রক্রিয়া। যেমন গতদিনে আমরা ক্লাসে মনে হয় বলেছিলাম যে একটা স্টুডেন্ট যদি
আহ, একজন ব্যক্তি যদি লটারিতে প্রথম স্থান লাভ করে, এর ভিতরে একটা যে প্রক্রিয়া চলছে এগুলোকে আমরা বলে থাকি মানসিক প্রক্রিয়া। এখন এই মানসিক প্রক্রিয়া বিভিন্ন সময় দেখো, একটা স্টুডেন্টের ঘুম কেড়ে নিতে পারে সে ক্লাসে প্রথম হওয়ার জন্য। তার মানসিক অবস্থার কথা চিন্তা করো, একটা স্টুডেন্টের ঘুম কেড়ে নিতে পারে তার ক্লাসে প্রথম হওয়ার জন্য। একজন দৌড়বিদের চিন্তাভাবনা সারাদিন লেগে থাকতে পারে তার ওই প্রথম স্থান দখল করার জন্য। এর ভিতরে, মনের ভিতরে যে কাজটা করছে এগুলোকে বলা হচ্ছে মানসিক প্রক্রিয়া। বাহ্যিক আচরণের কারণে মানসিক ক্রিয়াকলাপের উদ্ভব হয়ে থাকে। তাহলে কি হচ্ছে, বাহ্যিক কোনো আচরণের কারণে মানুষের মনের ভিতরে মানসিক প্রক্রিয়ার উদ্ভব হয়ে থাকে। তাহলে মানসিক প্রক্রিয়া সৃষ্টি হতে গেলে বাহ্যিক কোনো কারণ লাগবে। আবার মানসিক কার্যকলাপ বিভিন্ন আচরণের কারণেও হতে পারে। তাহলে আমরা দেখছি যে আমাদের বিভিন্ন আচরণের কারণেও আমাদের ভিতরে মানসিক একটা প্রক্রিয়া হতে পারে। আবার বলছে যে বাহ্যিক আচরণের কারণেও মানসিক ক্রিয়াকলাপের উদ্ভব হতে পারে। এখন আমরা মোটামুটি এই নিয়ে যে আলোচনাগুলো করলাম বিষয়বস্তুর ভিতরে আচরণ এবং মানসিক প্রক্রিয়া, এই নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা সর্বশেষ এটা পেলাম যে বিভিন্ন আচরণেই মনোবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। এখন এই বিভিন্ন আচরণগুলোর ভিতরে আমরা নিচে কিছু সম্পর্কে আলোচনা করছি। আমাদের প্রথমত শিক্ষণ। শিক্ষণ, মানুষ যদি শিক্ষা গ্রহণ করে থাকে তাহলে তার আচরণে পরিবর্তন হয়। মানুষকে যুগোপযোগী করে শিক্ষা গ্রহণ করালে সে তার ভিতরে আচরণের পরিবর্তন আসবে। এবং এই আচরণের সংক্রান্ত বিষয় আলোচনা করতে গেলে অবশ্যই শিক্ষণ এসে যায়। শিক্ষণের বিষয়বস্তু, মনোবিজ্ঞানের বিষয়বস্তুর ভিতরে শিক্ষণ অন্তর্ভুক্ত। শিক্ষণ কি, কিভাবে শিখতে হয়, শিখলে কি ধরনের মানে শেখার ফলে আমাদের আচরণের পরিবর্তন এসেছে কিনা, বা শিক্ষণের ফলে আচরণের পরিবর্তন না হলে তাকে শিক্ষণ বলা যাবে না। শিক্ষণ হলো এমন একটা জিনিস যার ফলে আচরণের পরিবর্তন হবে। তোমরা খেয়াল করো যে তুমি যদি কোনো বিষয় সম্পর্কে শিক্ষা লাভ করে থাকো তাহলে নিশ্চয়ই তোমার ভিতরে একটা পরিবর্তন আসবে। তা শিক্ষণ হচ্ছে আচরণের পরিবর্তন। তাহলে আচরণ, এখানে আমরা মূল বিষয় যদি আচরণ নিয়ে আলোচনা করি তার ভিতরে আমাদের শিক্ষণের সঙ্গে আচরণের সম্পর্ক রয়েছে। বিধায় আমরা মনোবিজ্ঞানের বিভিন্ন আলোচ্য বিষয়াবলীর ভিতরে শিক্ষণকে আমরা অন্তর্ভুক্ত করতে পারি। শিক্ষণ মনোবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। এরপরে হচ্ছে ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব কি? ব্যক্তিত্ব হলো একজন ব্যক্তির সমগ্র বৈশিষ্ট্যের সামগ্রিক রূপ। ব্যক্তিত্ব হলো একজন ব্যক্তির সমগ্র বৈশিষ্ট্যের সামগ্রিক রূপ। অর্থাৎ আমি একজন ব্যক্তি, আমার বিভিন্ন ভালো সাইড খারাপ সাইড থাকতে পারে। যদি আমার ভালো থাকে তাহলে আমি ভালো ব্যক্তিত্ববান, যদি আমার খারাপ থাকে তাহলে আমি খারাপ ব্যক্তিত্ববান, আবার যদি মাঝামাঝি থাকে তাহলে মাঝামাঝি ব্যক্তিত্ববান। এখন কথা হলো যে আমরা অনেক সময় মুখে মুখে বলে থাকি, বা তোমরাও বলে থাকো গ্রামে গঞ্জে, আমরা এটা দেখে থাকি যে আসলে অমুক লোকটা ভালো ব্যক্তিত্ববান, আবার অমুক লোকটা ভালো ব্যক্তিত্ববান নয়। আসলে এই কথাগুলো আমরা যারা বলি তারা ব্যক্তিত্ব সম্পর্কে অতটা সুন্দর ধারণা আমাদের আছে কিনা আমি জানি না। তবে তোমরাও বলে থাকো, তবে তোমরা আমি যে আজকে যে আলোচনা করছি এখান থেকে তোমরা বুঝতে পারবে ব্যক্তিত্বটা হলো একজন ব্যক্তির সমগ্র বৈশিষ্ট্যের সামগ্রিক রূপ। অর্থাৎ তুমি এখন ভালো কাজ করছো, পরে খারাপ কাজ করছো, ভালো মন্দ মিলিয়ে যখন কাজ করছো তখন তোমাকে একজন ভালো ব্যক্তিত্ববান মানুষ বলা যাচ্ছে না। এখন এই ব্যক্তিত্ব নিয়ে ব্যক্তিত্ব মনোবিজ্ঞানের বিষয়বস্তুর আওতাভুক্ত। ব্যক্তিত্ব নিয়ে মনোবিজ্ঞানের বিষয়ের ভিতরে আলোচনা করা হয়ে থাকে। এরপরে বুদ্ধিও মনোবিজ্ঞানের বিষয়বস্তুর আওতাভুক্ত। বুদ্ধি কি, বুদ্ধি কিভাবে পরিমাপ করতে হয়, বুদ্ধির দ্বারা মানুষের আচরণে পরিবর্তন হয়। যদি তোমার বুদ্ধি থাকে তাহলে তোমার আচরণে পরিবর্তন আসবে। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে যে সমস্ত স্টুডেন্টদের বুদ্ধি কম, বুদ্ধিমত্তার নিচেই, সে সমস্ত স্টুডেন্টরা
আসলে কিছুটা আচরণগত কিছু জড়তা তাদের ভিতর লক্ষ্য করা যায়, অর্থাৎ বুদ্ধির সঙ্গে আচরণের একটা সম্পর্ক রয়েছে। এই জন্য আমরা বুদ্ধিকেও মনোবিজ্ঞানের বিষয়বস্তুর আওতাভুক্ত করেছি, বিজ্ঞানীরা করেছেন। এরপরে আমরা স্মৃতি বিস্মৃতিও এখানে আলোচনায় স্মৃতি বিস্মৃতিও পেয়ে থাকি। স্মৃতি কি, বিস্মৃতি কি? কোনো বিষয় স্মৃতি সম্পর্কে বিস্মৃতি সম্পর্কে এর পরের অধ্যায়গুলোয় আলোচনা আছে, তবে আমরা ওই বিস্তারিত ওখানে যাব না, আমরা সংক্ষেপে আলোচনা করছি যেহেতু প্রথমের অধ্যায়গুলোর আলোচনা। স্মৃতি হলো যা শুনে অবিকল আবার হুবহু পুনরুৎপাদন করতে পারাকে স্মৃতি বলে। আর বিস্মৃতি কি? যদি তুমি কোনো কিছু শোনার পরে বা দেখার পরে যদি অবিকল বা হুবহু যদি পুনরুৎপাদন করতে না পারো তাহলে সেটা বিস্মৃতি। আমি সংক্ষেপে বলার চেষ্টা করলাম। তাহলে কথা হচ্ছে যে তুমি যদি কোনো কিছু আয়ত্ত করার পরে, অর্থাৎ এক কথায় তুমি কোনো কিছু আয়ত্ত করার পরে সেটা যদি আবার পুনরায় স্থাপন করতে পারো বা পুনরুৎপাদন করতে পারো তাহলে সেটা হচ্ছে স্মৃতি। আর যদি না পারো তাহলে সেটা হচ্ছে বিস্মৃতি। অর্থাৎ স্মৃতি মানে মনে রাখা, বিস্মৃতি মানে ভুলে যাওয়া। সংক্ষেপে এটা আমরা একটু বোঝার জন্য মনে করে থাকি। তা স্মৃতি বিস্মৃতি নিয়েই মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়ের ভিতরে আছে, কারণ স্মৃতি বিস্মৃতিও আমাদের আচরণের পরিবর্তন ঘটায়। এরপর আমরা অন্তঃক্ষরা গ্রন্থি আমাদের আলোচ্য বিষয়ের ভিতরে আমাদের অন্তর্ভুক্ত আছে। অন্তঃক্ষরা গ্রন্থি বলতে আমাদের প্রতিটা মানুষের দেহে অসংখ্য গ্রন্থি আছে। কিছু গ্রন্থিকে আমরা সোনালী গ্রন্থি বলে থাকি, কিছু গ্রন্থিকে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি বলে থাকি। অন্তঃক্ষরা গ্রন্থিগুলো সরাসরি আমাদের আচরণের সঙ্গে সম্পৃক্ত। অন্তঃক্ষরা গ্রন্থিগুলো সরাসরি আমাদের আচরণের সঙ্গে সম্পৃক্ত, অর্থাৎ এই অন্তঃক্ষরা গ্রন্থিগুলো আমাদের বিভিন্ন স্নায়ু সঙ্গে কাজ করে থাকে। অন্তঃক্ষরা গ্রন্থি আমাদের বিভিন্ন স্নায়ুর উপরে কাজ করে থাকে। আমাদের অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর ভিতরে পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, অ্যাডিনাল, গোনাডোট্রপিক, থাইমাস, পিনিয়াল, এরকম অনেক প্রকার গ্রন্থি আমাদের ভিতরে আছে, যে গ্রন্থিগুলো আমাদের আচরণের উপরে প্রভাব বিস্তার করে থাকে। গ্রন্থি থেকে বিভিন্ন প্রকার রস নিঃসরণ হয়, সেই রসের উপর নির্ভর করেই বিভিন্ন মানুষের বিভিন্ন প্রকার আচরণ, বিভিন্ন মানুষের বিভিন্ন প্রকার চলাফেরা, বিভিন্ন মানুষের বিভিন্ন প্রকার মানসিক প্রক্রিয়া, অনেক কিছুই এই গ্রন্থির রসের উপর নির্ভর করে। সেজন্য অন্তঃক্ষরা গ্রন্থিও মনোবিজ্ঞানের বিষয়বস্তুর ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে। স্নায়ুতন্ত্রও মনোবিজ্ঞানের বিষয়বস্তুর ভিতরে অন্তর্ভুক্ত আছে। অসংখ্য স্নায়ু নিয়ে আমাদের শরীর গঠিত। এই অসংখ্য স্নায়ু, অনেকগুলো স্নায়ু একসঙ্গে মিলে বলা হয় স্নায়ুতন্ত্র। পরিপাকতন্ত্রে যেমন অনেকগুলো যন্ত্রমণ্ডলী মিলে যেমন একটা পরিপাকতন্ত্র হয়, যেমন খাদ্য গ্রহণ থেকে শুরু করে মানে সেটা পাকস্থলিতে যাওয়া থেকে শুরু করে, পরিপাক থেকে শুরু করে তারপরে পায়ুপথ দিয়ে নিষ্কাশনের মাধ্যমে যেমন পরিপাকতন্ত্রের কাজ শেষ হয়ে থাকে, স্নায়ুতন্ত্রেরও কিছু কাজ আছে। উদ্দীপনাকে গ্রহণ করা এবং উদ্দীপনাকে মস্তিষ্কে প্রেরণ করা, আবার মস্তিষ্ক থেকে উদ্দীপনা বহন করে সারা শরীরে প্রেরণ করা, এভাবে স্নায়ুতন্ত্র আমাদের কাজ করে থাকে। আর স্নায়ুতন্ত্রের এই কার্যকলাপের মধ্যে দিয়ে আমাদের বিভিন্ন আচরণের প্রকাশ ঘটে থাকে। বিভিন্ন আচরণের জন্য স্নায়ুতন্ত্র কাজ করে থাকে। আসলে প্রকৃতপক্ষে একটা জিনিস তোমরা হয়তো প্রথম ক্লাস করছো, তোমরা মানে জানো কি না জানি না। কথা হলো যে আমার যদি কোনো স্নায়ুতন্ত্র, অর্থাৎ আমার কোনো নার্ভাস সিস্টেম বা কোনো স্নায়ু কোষ অর্থাৎ নিউরন, এটা তোমরা পরে ক্লাসে পাবে, এগুলো যদি অকেজ হয়ে থাকে বা যদি ভালো না থাকে তাহলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গেরও কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি হয়। তাহলে আমাদের যদি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাজ করতে ব্যাঘাত সৃষ্টি হয় তাহলে আমাদের আচরণেরও সমস্যা সৃষ্টি হবে। সেজন্য আমাদের বলছে যে স্নায়ুতন্ত্র আমাদের যেহেতু আচরণের সঙ্গে সম্পর্কিত, সেজন্য মনোবিজ্ঞানের বিষয়বস্তুর আওতাভুক্ত। তারপর আমরা আচরণের অস্বাভাবিকতাকেও মনোবিজ্ঞানের বিষয়বস্তুর ভিতরে অন্তর্ভুক্ত করে থাকি। আচরণের অস্বাভাবিকতা মানে কি? যে আচরণটা তোমার করা উচিত সেটাকে বলা হচ্ছে স্বাভাবিক আচরণ, আর যে আচরণটা তোমার করা উচিত না সেটাকে বলা হচ্ছে অস্বাভাবিক আচরণ। তাহলে আমি অস্বাভাবিক আচরণকে বলা হচ্ছে আচরণের অস্বাভাবিকতা। এই অস্বাভাবিক আচরণ নিয়ে বহু মনোবিজ্ঞানী গবেষণা করেছেন এবং অস্বাভাবিক আচরণের কারণ নির্ণয় করেছেন। অস্বাভাবিক আচরণ কেন হয়ে করে, এই অস্বাভাবিক আচরণের কী কারণে আচরণটা করলে, আচরণটা কী করলে সংশোধন করা যাবে, এ নিয়ে বিভিন্ন বিষয় মনোবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত আছে। এরপরে সামাজিক পরিবেশ আছে। সামাজিক পরিবেশ বলতে বোঝাচ্ছে যে মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করে। সে ইচ্ছা মতো কোনো কিছু
করতে পারে না, সমাজের বাইরে কোনো কিছু ইচ্ছামতো করলে সেটাকে সমাজ মেনে নেয় না। তাহলে মানুষ যেহেতু সামাজিক জীব, তাহলে মানুষ যে আচার আচরণ করবে সমাজের সঙ্গে মিলিয়ে আচার আচরণ করবে। তাই এই সামাজিক পরিবেশও নিয়ে মনোবিজ্ঞানের বিষয়বস্তুর ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে। সামাজিক পরিবেশ কি, কীভাবে হচ্ছে জনমত সৃষ্টি হয়, কিভাবে হচ্ছে তোমার সামাজিকরণ সৃষ্টি হয়, কিভাবে একটা বাচ্চা ছোট্ট থেকে সভ্যতা শিখেছে, সামাজিকরণ শিখেছে, কিভাবে সামাজিক মানে কিভাবে জনমত সৃষ্টি করতে শিখেছে, বিভিন্ন বিষয়গুলো এই সামাজিক পরিবেশের ভিতরে আলোচ্য বিষয়বস্তুর ভিতরে অন্তর্ভুক্ত। তারপরে আমরা শিল্পক্ষেত্রে মনোবিজ্ঞানের বিষয়বস্তুর ভিতরে আমরা শিল্পক্ষেত্রে মনোবিজ্ঞান একটা বিষয় আমরা খেয়াল করেছি। শিল্পক্ষেত্রে মনোবিজ্ঞান বলতে বোঝাচ্ছে যে শিল্প কারখানা একটা বড় একটা সাইট মনোবিজ্ঞানের, শিল্প মনোবিজ্ঞান। এখানে তোমরা যখন উচ্চশিক্ষা গ্রহণ করবা, যদি কেউ মনোবিজ্ঞানে পড়ার ইচ্ছা থাকে, তখন তোমরা দেখবা যে আসলে শিল্প মনোবিজ্ঞান নিয়ে একটা সাইট ভাগ হয়ে গেছে। শিল্প মনোবিজ্ঞান নিয়ে বলা হচ্ছে যে একটা শিল্পক্ষেত্রে কর্মচারী নিয়োগ দেওয়া, কর্মচারীর অসন্তুষ্ট নিরসন করা, উৎপাদন বৃদ্ধি করা, বাজারজাত করা এবং কোনো দ্রব্য উৎপাদন করতে গেলে সেটা জনগণ গ্রহণ করবে কিনা, ভোক্তা মানে বাইরে যারা ব্যবহার করবে তারা সেটা গ্রহণ করবে কিনা, এই ধরনের বিভিন্ন ব্যবহার শিল্প কারখানার সঙ্গে সম্পৃক্ত। এই বিষয়গুলো নিয়ে শিল্প মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়ের ভিতরে অন্তর্ভুক্ত আছে। এই শিল্প মনোবিজ্ঞানও মনোবিজ্ঞানের শিল্পক্ষেত্রে যে আলোচনাগুলো আছে এগুলো মনোবিজ্ঞানের বিষয়বস্তুর ভিতরে অন্তর্ভুক্ত। তারপরে আমরা গত দিনে বলেছিলাম যে শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞান। শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞান বলতে আমরা বলেছিলাম যে শিক্ষা মনোবিজ্ঞানের কোন ক্লাসে কিভাবে পাঠদান দিতে হবে, কোন ক্লাসের পাঠ্যসূচি কেমন হবে, কোন ক্লাসের পাঠ পরিকল্পনা কেমন হবে, এ নিয়ে মনোবিজ্ঞানের একটি শাখা কাজ করছে। এটা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান। তো যেহেতু শিক্ষার মাধ্যমে মানুষের আচরণে পরিবর্তন হয়, সেজন্য শিক্ষার সঙ্গে আচরণের সম্পর্ক আছে বিধায় এই বিষয়টাও মনোবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত করেছেন। এখন এই শিক্ষা মনোবিজ্ঞানে কিভাবে পাঠদান দেওয়া, পাঠ পরিকল্পনা, পাঠ্য বই নির্ধারণ করা বা বিভিন্ন বিষয় শিক্ষা মনোবিজ্ঞানের ভিতরে আলোচ্য বিষয়ের ভিতরে আলোচনায় আছে। তারপর হচ্ছে উপদেশ নির্দেশনামূলক, উপদেশ ও নির্দেশনা। উপদেশ এবং নির্দেশনা এটা এখন আমাদের বর্তমান অনেক বড় সমস্যা। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে মানসিকভাবে ভারসাম্য হারায়, বিভিন্ন দুর্ঘটনার বিভিন্ন খারাপ সংবাদ শুনে, বিভিন্ন কারণে নিকটজন আপনজন মারা যাওয়ার কারণে, রেজাল্ট ভালো না করার কারণে, কিংবা আপনজনের বিচ্ছেদের কারণে, বিভিন্ন কারণে মানুষের ভিতরে বিভিন্ন প্রকার একটা মানসিক বিপর্যয় নেমে আসতে পারে। কিংবা কোনো প্রতিষ্ঠানে অসুবিধা হচ্ছে, শিল্প কারখানায় অসুবিধা হচ্ছে, বিভিন্ন উৎপাদন কমে যাচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলো নিরসনের জন্য পরামর্শর কথা আমরা বলে থাকি, প্রয়োজন আছে, যেটাকে আমরা বলছি উপদেশনা ও নির্দেশনা। উপদেশনা ও নির্দেশনা, উপদেশনা ও নির্দেশনা এই আলোচনার ভিতরে আমরা দেখতে পাই যে মানসিক রোগীদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়ে থাকে, বিপদগ্রস্ত বিপদগামী কিশোর বয়সের বাচ্চাদের কিংবা বিপদগামী কোনো ব্যক্তিকে তার বিভিন্ন উপদেশ নির্দেশনা দেওয়া হয়ে থাকে। এভাবে বিভিন্ন এর মধ্যে দিয়ে তার আচরণের কিছু পরিবর্তন আনা হয় এবং তার কিছু পরিবর্তন লক্ষ্য করা হয়। এগুলো হচ্ছে উপদেশনা বা নির্দেশনা মনোবিজ্ঞানের আওতাভুক্ত, যা মনোবিজ্ঞানের বিষয়বস্তুর ভিতরে অন্তর্ভুক্ত আছে। এখন আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, এছাড়াও শুধু মনোবিজ্ঞান এই মানুষের আচরণ নিয়ে গবেষণা করে না, মনোবিজ্ঞানের বিষয়বস্তুর ভিতরে প্রাণীর আচরণও অন্তর্ভুক্ত করা আছে। প্রাণীর আচরণ বলতে আমরা বোঝাচ্ছি যে নিম্ন শ্রেণীর বেশ কিছু প্রাণী আছে, যে সকল প্রাণী যেমন কুকুর, বিড়াল, ইঁদুর, এই ধরনের বেশ কিছু প্রাণী আছে, শিম্পাঞ্জি, এই ধরনের প্রাণীর উপরে অনেক গবেষণা মনোবিজ্ঞানীরা করেছেন, যে গবেষণার অনেক সফল গবেষণার ফলাফল মনোবিজ্ঞানকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করেছে। সেই গবেষণার ফলাফল মনোবিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়তা করেছে। প্রাণীর আচরণকে তাই মনোবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিশেষে বলা যায় যে পরীক্ষা নিরীক্ষা ও নির্ভুল পর্যবেক্ষণের সাহায্যে
ব্যক্তি আচরণের অন্তরালে বিরাজমান সকল সার্বজনীন নিয়মাবলী, রীতিনীতি, আচার আচরণ ও তার সাথে সম্পৃক্ত সব বিষয় মনোবিজ্ঞানের পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত। তাহলে আমরা মোটামুটি আজকে দ্বিতীয় দিন ক্লাস নিচ্ছি। এই দ্বিতীয় দিনের ক্লাসের ভিতরে আমরা তোমাদের মনোবিজ্ঞানের বিষয়বস্তু সংক্রান্ত বিষয় নিয়ে তোমাদের আলোচনা করলাম। মনে হয় তোমরা আলোচনাটা বুঝতে পেরেছ। এর পরবর্তী যে আলোচনাটা আমাদের করব আমরা, সে আলোচনাটা হলো মনোবিজ্ঞানের শাখাসমূহ। মনোবিজ্ঞানের শাখাসমূহ, মনোবিজ্ঞানের শাখার ভিতরে মনোবিজ্ঞানের শাখা সমূহ, এই ক্লাসটা আমরা আগামী দিন আলোচনা শুরু করব। আজকে এই নতুন ক্লাসের অল্প একটু ধারণা দিয়ে আমরা আজকের ক্লাস এখানে শেষ করব। মনোবিজ্ঞানের শাখা বলতে মনোবিজ্ঞানের ক্ষেত্র অনেক বড়, বিস্তৃত। এই মনোবিজ্ঞানের শাখাগুলো কত বিস্তৃত, কত দিকে ছড়িয়ে আছে, এইগুলো তোমরা আগামী দিনের ক্লাসে আমরা যখন পড়াবো তখন বুঝতে পারবে যে মনোবিজ্ঞানের ক্ষেত্রগুলো কত দিকে বিস্তার লাভ করে আছে। তা আমরা প্রথম দিনের ক্লাসে বলেছিলাম যে তোমরা মনোবিজ্ঞান হয়তো নামে পড়োনি, কিন্তু মনোবিজ্ঞানের বিভিন্ন বিষয় তোমরা অন্যান্য সাবজেক্টের ভিতরে পড়েছো। তা আশা করি কালকে গত দিনের ক্লাস এবং আজকের ক্লাসের ভিতরে তোমরা কিছুটা ধারণা পেয়েছো যে মনোবিজ্ঞান কী ধরনের বিজ্ঞান। তা তোমরা সবাই সুখে থাকো, সুন্দর থাকো। তোমাদের সবার শুভকামনা জানিয়ে এখানেই